যেহেতু এই সংক্রমণ পৃথিবী দেখেনি, তাই এই সংক্রমণের মোকাবিলা করতে খুবই সমস্যা। আপাতত যা বোঝা গেছে বিশেষজ্ঞদের কথা থেকে, যে একদিকে কে সংক্রামিত তা চিহ্নিত করো, তার থেকে যাতে অন্য কেউ সংক্রামিত না হন তার জন্য ব্যবস্থা গ্রহণ করো, আর ব্যবস্থা গ্রহণ করবার জন্য শারীরিক দূরত্ব তৈরি করতে হবে। শারীরিক দূরত্ব মানে একজন মানুষ আর একজন মানুষের কাছাকাছি আসবেন না। এইভাবে সংক্রমণটা আমাদের রুখতে হবে, যেটাকে বলা হচ্ছে লকডাউন। এখন আমাদের দেশে যে লকডাউন হলো 24 তারিখ মধ্যরাত্র থেকে কার্যকর, এটা অনেক আগে হওয়ার কথা। 11ই মার্চ হু যেদিনকে আমাদের দেশের সরকার সহ গোটা পৃথিবীকে বললে এটা প্যান্ডেমিক, সেই সময় থেকেই আমরা যদি সতর্ক হতে পারতাম তাহলে সংক্রমণ আজকে এই জায়গায় পৌঁছতো না। সেই সময় যদি আমরা বিদেশ থেকে আসা সমস্ত বিমান যাত্রী তাদের পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম এবং পরীক্ষা নিরীক্ষা চলাকালীন অবস্থায় তাদেরকে যদি কোয়ারেন্টাইন অথবা আলাদা করে রাখতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশের সংক্রমণটা এইভাবে ছড়াতো না। কিন্তু 11ই মার্চ থেকে তা চলতে দেওয়া হলো 24শে মার্চ মধ্যরাত্রি পর্যন্ত। কেন? এবং যে যাত্রীরা আসলেন তাদের কেন কোয়ারেন্টাইনে পাঠানো হলো না? এ কাজটা তো কেন্দ্রীয় সরকারের। তার কারণ বিমান পরিবহন, এই বিমান পরিবহন তো ব্যবস্থাপনা করে কেন্দ্রের সরকার। তারা কেন এই ব্যবস্থা করলেন না? এবং আমাদের রাজ্য সরকারও, বিশেষ করে হু প্যান্ডেমিক ঘোষণা করবার পরেও সমস্ত ক্লাবকে ডেকে চেক বিলি করা হলো, একসঙ্গে হাজার হাজার মানুষ। কেউ করে? আমাদের দেশে 30শে জানুয়ারি প্রথম কোভিড কেস ধরা পড়ে কেরালাতে, এবং কেরালা তারা 2 থেকে 8ই ফেব্রুয়ারির মধ্যে গোটা কেরালায় রেড অ্যালার্ট জারি করে। তারা সেখানে কার্যত লকডাউন ঘোষণা করে, জরুরি অবস্থার মতো, এবং কেন্দ্রকেও জানায়। ওখানেও বিদেশ থেকে যারা এসছেন তাদের মাধ্যমে এই সংক্রমণ এসছে। কিন্তু প্রথম থেকেই তারা যারাই আসছেন সংক্রামিত হয়ে তাদের প্রতি নজর রেখেছেন, প্রচুর পরীক্ষা করেছেন, কারা সংক্রামিত সেটা চিহ্নিত করেছেন, সংক্রামিত মানুষ থেকে অসংক্রামিত মানুষ তাদের কাছে যাতে সংক্রমণ না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। তার ফলে যে কেরালা, যেখান থেকে শুরু হয়েছিল এই সংক্রমণ আমাদের দেশে, সেই কেরালায় আজকে যদি আপনি দেখেন সবচাইতে কম মৃত্যু গোটা ভারতবর্ষের মধ্যে, সবচাইতে দ্রুত তারা সংক্রমণকে অ্যারেস্ট করতে পেরেছে। আমাদের রাজ্য সরকারও তা করেনি। 4ই মার্চ তারিখে মুখ্যমন্ত্রী বলছেন এইসব কোভিড-19 নিয়ে আলোচনা করছে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। এই তো হচ্ছে চেতনা। তো যাই হোক, 11ই মার্চ থেকে 24শে মার্চ পর্যন্ত এদের আসতে দেওয়া হলো। 24শে মার্চ তারিখে রাত 8টায় ঘোষণা করা হচ্ছে যে রাত 12টা থেকে লকডাউন। কেন? বিদেশ থেকে লোক আসবার জন্য ধনীরা, উচ্চবিত্তরা তারা আসবেন, তার জন্য 11 থেকে 24 পর্যন্ত খুলে রাখা হলো। আর আমাদের দেশের অসংখ্য মানুষ, কেউ কাজে কর্মে, স্কিল্ড, আনস্কিল্ড, অর্থাৎ দক্ষ, অদক্ষ, নানান রকমের শ্রমিক, কর্মচারী, যারা অন্যান্য রাজ্যে কাজের জন্য যান, অনেকে দৈনিক মজুরির ভিত্তিতে যান, অনেকে কন্ট্রাকচুয়াল বা চুক্তির ভিত্তিতে যান, বহু মানুষ চিকিৎসার জন্য যান, বহু মানুষ অন্যান্য কাজে যান, তাদের ফেরবার জন্য কোনো সময় দেওয়া হলো না। কি কারণ? কি ব্যাখ্যা দেবেন আমাদের দেশের সরকার? 4 ঘন্টার নোটিশে যখন লকডাউন আপনি করছেন, এবং এই 10 কোটি, আমাদের দেশে তো পরিযায়ী শ্রমিকের সেইভাবে কখনো সংখ্যা নির্ধারণ করা হয় না, কারণ আমাদের রাষ্ট্র, আমাদের সরকার এদের মানুষ বলেই মনে করে না। সেই জন্যে এদের কথা একবারও ভাবলেন না প্রধানমন্ত্রী। আমরা প্রথমেই বললাম এটা অপরিকল্পিতভাবে আপনি করছেন। শুক্রবার
20 তারিখ যেদিন আপনি সবাইকে বললেন ঘন্টা বাজান, রবিবারের ঘন্টা বাজাতে বললেন, আপনার দলের হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ে ঘন্টা বাজাতে থাকলো, নাচতে থাকলো, সংক্রমণ ছড়ানোর আরো সুযোগ তৈরি করে দিল আপনার এই কর্মসূচি। আপনি যদি এই শুক্রবার 20 তারিখও যদি বলতেন যে আমার সরকার ভাবছে, পরিকল্পনা করছে যে লকডাউনের দিকে যাবে, ট্রেন বাস সব বন্ধ হবে, তাহলে তো এরা ফেরার সুযোগ পেতেন। আজকে গোটা ভারতবর্ষের চেহারা কি? লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। আর দুঃখের কথা, এই প্রশ্ন যখন উঠছে তখন রাষ্ট্রের যে অঙ্গ, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, আর চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়া, কোনো সংবেদনশীলতা আছে? প্রশ্ন উঠছে কেন রেল লাইন ধরে হাঁটছে? শখ করে রেল লাইন ধরে হাঁটতে গেছিল? রেল লাইনে কি অন্য কোনো কাজ করতে গেছিল? কেন এদের ফেরানোর ব্যবস্থা করা হলো না? আমরা বামপন্থীরা 20 তারিখ থেকে বলে আসছি, গত মাসে এপ্রিলে, যদি 10 দিন ধরে আপনারা পরিকল্পনা করেন তাহলে 10 দিনে সম্ভব রেল চালিয়ে, বাস চালিয়ে এই মানুষগুলোকে ফিরিয়ে আনা। এবার শুধু ফিরিয়ে আনলে তো হবে না, ফিরিয়ে আনবার পর তারা কি অবস্থায় আছেন স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা করে কে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবেন, কে অন্য জায়গায় কোয়ারেন্টাইনে থাকবেন, তাহলে সেই কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা। ধরে টরে একটা প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দিলাম, সেখানে কোনো ব্যবস্থাপনা নেই, ও তো অন্য অসুখে হয়ে যাবে মানুষের। এসব কোনো পরিকল্পনা নেই, কিছু নেই। এখন রেল লাইনে কেউ কাটা পড়ছেন, কেউ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, কেউ রাস্তার উপর ঘুমিয়ে পড়েছেন, তার উপর দিয়ে বাস চলে যাচ্ছে, কেউ 1000 কিলোমিটার হাঁটছেন, কেউ 1200 কিলোমিটার হাঁটছেন। আর রাষ্ট্র বলছে আমরা কি করব? কে বলেছে ওদের রাস্তায় থাকতে? কে বলেছে ওদের রেল লাইনে হাঁটতে? কোথায় যাবে তাহলে বিচার চাইতে? রাষ্ট্রের দায়িত্ব নেই, সরকারের দায়িত্ব নেই। 3 দফায় অর্থমন্ত্রী বক্তৃতা করলেন, তার আগে প্রধানমন্ত্রী 35 মিনিট ধরে বক্তৃতা করলেন। কোন কার্যকরী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন যে এই মানুষগুলোকে ফেরত আনবো কি করে? একবারের জন্য তো বলেননি। এই রাজ্যের সরকার, যাকে আমরা বারে বারে বলেছি যে এই রাজ্য ছেড়ে বহু মানুষ এখন বাইরে কাজ করতে যাচ্ছেন, কারণ এই রাজ্যটাকে আপনারা শ্মশান বানিয়ে দিয়েছেন। কোনো কল কারখানা যা বামফ্রন্টের আমলে তৈরি হচ্ছিল সব তাড়িয়েছেন আপনারা। যাবে কোথায় আমাদের এখানকার শিক্ষিত যুবক যুবতী? যাবে কোথায় আমাদের এখানে অদক্ষ শ্রমিক? সব দলে দলে চলে যাচ্ছে কেরালায় কাজ খুঁজতে, চলে যাচ্ছে তামিলনাড়ুতে, চলে যাচ্ছে মহারাষ্ট্রে। এই রাজ্যের কয়েক লক্ষ যুবক যুবতী তারা অন্য রাজ্যে কাজ খুঁজতে চলে গেছেন নিজের পরিবার ছেড়ে। রাজ্য সরকারেরও কোনো দায়িত্ব নেই। বারে বারে আমরা রাজ্য সরকারকে বললাম যে আপনি শুধু তো মুখ্যমন্ত্রীকে আমরা প্রথম কয়েকদিন দেখছিলাম, 42 জন মন্ত্রী, বাকি 41 গেলেন কোথায়? তারাও কি কোয়ারেন্টাইনে চলে গেলেন নাকি? 87টা 128টা পৌরসভা, তার চেয়ারম্যানরা কি সব চলে গেলেন নাকি কোয়ারেন্টাইনে? 20-22 জন জেলা পরিষদের সভাধিপতি গেলেন কোথায়? কাউকেই তো আমরা দেখতে পেলাম না। এক হতে পারে ভোট কুশলী বলেছেন যে আর কারুর মুখ দেখানো যাবে না, শুধু বিজ্ঞাপন হবে, উনি গোল গোল দাগ কাটবেন আর 50-60 জন সাংবাদিক তার পিছনে ঘুরবেন আর কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়া হবে। কোনো পরিকল্পনা করলেন না। বললাম আমরা যে আপনি শ্রম দপ্তরকে কাজে লাগান, আপনার শ্রমমন্ত্রীকে ডাকুন, উনি কোথায় আছে আপনি খুঁজে বার করুন। আপনি খুঁজে না পেলে পুলিশ দিয়ে খুঁজে বার করুন। শ্রম আধিকারিকদের নির্দিষ্ট দায়িত্ব দিন। রাজ্য ধরে ধরে আপনি এক একজন অফিসারকে নিয়োগ করুন। একেবারে উপরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের কাউকে দায়িত্ব দিন। আর ডিএমদের আপনি বলুন যে ব্লক পঞ্চায়েতে সেখান থেকে খবর সংগ্রহ করতে হেল্পলাইন খুলুন। আপনি কিছু করলেন? এই ব্যবস্থাগুলো করলে কি ক্ষতি হতো? তারপর যখন আমাদের দীর্ঘ লড়াইয়ের পর
ট্রেন চালু করতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। আমরা অদ্ভুত দেখলাম, সেই ট্রেন চলবে সাধারণ ট্রেনের চাইতে 50 টাকা ভাড়া বেশি, যেখানে আমরা বলেছিলাম যে বিনা ভাড়ায় বিনা অর্থে এদেরকে নিয়ে আসতে হবে। সেইখানে আমরা দেখলাম কি উল্টে 50 টাকা টিকিট ভাড়া অতিরিক্ত। আর এখন যে ট্রেনগুলো চালানো হচ্ছে সে তো রাজধানী শতাব্দীর সমান ভাড়া। কে আসবে? আজ 55-57 দিন ধরে কোনো মজুরি পায় না তারা, পরিযায়ী শ্রমিক হতে ফিরবে? কোনো ধারণা আছে প্রধানমন্ত্রীর? কোনো ধারণা আছে রেলমন্ত্রীর? বারে বারে মুখ্যমন্ত্রীকে বলেছি আপনার সরকারের দায়িত্ব নেই। আমরা এই দাবি জানাতে গেলাম, সূর্য মিশ্র, বিমান বোস, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম সহ সবাইকে গ্রেপ্তার করে নিলেন। আমরা কি অন্যায় কথা বলেছিলাম? এখন তো আপনি ঘোষণা করলেন যে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ভাড়া দেবে। তো এই কথাটা আগে বলতে কি হয়েছিল? আমাদের গ্রেপ্তার করবার দরকার কি ছিল? কেন এই লকডাউনের মধ্যে বারে বারে আমাদের লকডাউন বিধি মেনেই আমরা আন্দোলন করেছি, কিন্তু বারে বারে কেন আমাদের আন্দোলন করবার জন্য রাস্তায় নামতে হয়েছে? কি উত্তর দেবেন? এই তো গেল এক পরিস্থিতি। এখন দেশের সবচাইতে ভয়ঙ্কর অবস্থায় 55-60 দিনে দেশের উৎপাদন বন্ধ, বেশিরভাগ পরিষেবা ক্ষেত্র বন্ধ, কৃষিকাজের কিছুও বন্ধ, বিশেষ করে বিক্রি খুবই কঠিন। অর্থাৎ মানুষের হাতে কোনো পয়সা নেই। মানুষের হাতে যদি পয়সা না থাকে, আপনি কালকে যদি কারখানা চালুও করতে চান, ও কারখানা চালু হয়ে হবেটা কি? কারখানার গুদাম তো এমনিতেই ভর্তি হয়ে আছে, যে উৎপাদন ছিল তা তো বাজারে পাঠাতে পারেনি। তাহলে কেনবার লোক চাই, তো কেনবার লোক যদি না তৈরি করতে পারা যায় তাহলে লাভ কি? আমাদের অর্থনীতি বা বিশ্ব অর্থনীতির সংকট যেটা বলা হচ্ছে, সেই সংকটটা কিসের? সংকটটা চাহিদার, সংকটটা যোগানের নয়। বাজার নির্ধারিত হয় যোগান এবং চাহিদার ভারসাম্যের মধ্য দিয়ে। তাহলে চাহিদা তৈরি করবার জন্য সরকারের পরিকল্পনা কি? দেখছেন তো, যারা বিশেষজ্ঞ অর্থনীতিবিদ তারা বলছেন যেভাবে হোক লোকের হাতে পয়সা দিন, দরকার হলে নোট ছাপিয়ে মানুষের হাতে পয়সা দিন, মুদ্রাস্ফীতি হলে পরে দেখা যাবে, কিন্তু আগে তো মানুষগুলোকে বাঁচান, আগে তো বাজারের চাহিদাটাকে রক্ষা করুন। বাজারের চাহিদাটা রক্ষা হলে তবেই কলকারখানাগুলো খুলতে পারবে, তা নইলে কোনো কলকারখানা কেউ খুলবেন না। গুদামে জমিয়ে রাখার জন্য কেউ উৎপাদন করবেন? কেউ তো করবেন না। এই যে 3 কিস্তিতে ভাষণ হলো, আর তার আগে প্রধানমন্ত্রী 35 মিনিট ধরে তো দুটো কথা বললেন। 35 মিনিট ধরে যে দুটো বাক্য বলা যায় এই প্রথম আমরা শিখলাম। প্রথম কথা বললেন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, ওটা অর্থমন্ত্রী বলবেন। আর বললেন 18 তারিখ থেকে লকডাউন কেমন হবে ওটা পরে জানাবো। তো এই দুটো বলতে আপনি 35 মিনিট দেশের মানুষকে টিভির সামনে বসিয়ে রেখে দিলেন। আর দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে শুনতে চাইছে যারা ভিন রাজ্যে আটকে পড়েছে ফিরবে কিভাবে, যারা মজুরি পাচ্ছে না তারা মজুরি পাবে কি করে, দেশে কাজ কবে শুরু হবে, দেশের মানুষ খাবে কি। এই যে সরকারের হাতে এত খাদ্যশস্য আছে, সেই খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থাপনা কি করছেন? কোনো কথা শুনলাম আমরা। আর এই যে 3 এপিসোডের সিরিয়াল চালালেন অর্থমন্ত্রী, এই 3 এপিসোডের সিরিয়ালে আমরা কি দেখলাম? আচ্ছা, অর্থনীতি চাঙ্গা করবার জন্য কোনো প্রকল্প আছে? আইটি জমা দিয়েছেন আপনি, এবার আপনি যা জমা দিয়েছেন তত টাকা ট্যাক্স হয়নি, ফলে ট্যাক্স দপ্তর আপনাকে টাকা ফেরত দেবে। এ তো আপনার প্রাপ্য টাকা। বলছি ওই টাকাটা দিয়ে দেবে, ওইটা হয়ে গেল 20 লক্ষ কোটি টাকার মধ্যে ঢুকলো। অসত্য বলা যায়, কিন্তু এত অসত্য বলা যায় কোনোদিন ভাবা যায়? ওই যে ব্যাংক থেকে ঋণ দিয়ে দিচ্ছি, আরে ব্যাংক থেকে কাকে ঋণ দিচ্ছেন আপনি? বলছে ওই যে স্মল মিডিয়াম এইসব দিচ্ছি। এখন তো ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিলেন। আমাদের দেশে কি আছে? একদম কুটির শিল্প আছে, মধ্যশিল্প আছে, আর ভারী শিল্প আছে। তো আপনি এখন তো
কুটির শিল্পকে কি সুবিধা দিলেন? যা হিসেব নিকেশ করে আমরা দেখতে পাচ্ছি তাতে এই লোন কেউ পাবে না। আর এই লোন নিয়ে করবে কি? আরে উৎপাদন করলে সেইটা বিক্রি করতে হবে, বিক্রি করবার জন্য বাজার চাই, বাজার মানে পয়সা হাতে মানুষ চাই। সে পয়সা হাতে মানুষ তৈরি করবার প্রশ্নে কি কথা বললেন? একটা কথা বললেন, MNREGA 100 দিনের কাজ, এটা পার্লামেন্টের আইন, এটা কোনো সরকারি অর্ডার নয়। ও আইনে লেখা আছে দেশে যদি বিশেষ কোনো পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয় তাহলে 100 দিনের জায়গায় 150 দিন কাজ হবে। ঘোষণা করলেন যে সরকার 150 দিন কাজ দেবে। কেন না? আপনাকে যদি চাহিদা বাড়াতে হয় তাহলে ক্যাশ ট্রান্সফার করতে হবে। আমরা যে কথাটা বলেছি, যে দাবিটা করেছি, যে আপনি 7,500 টাকা করে 3 মাস দিন যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের, যারা ইনকাম ট্যাক্স দেন তাদের কথা আলাদা। ইনকাম ট্যাক্সের আওতার বাইরে যিনি আছেন তার কাছে আপনি 7,500 টাকা করে 3 মাস অ্যাকাউন্ট ট্রান্সফার করুন। তাতে গোটা দেশ জুড়ে যে চাহিদা পড়ে গেছে সেই চাহিদাটাকে আমরা তুলে ধরতে পারব। তার জন্য তো 20 লক্ষ কোটি টাকা লাগে না। আর 20 লক্ষ কোটি টাকার গল্প শুনিয়েছেন। আর 3 দিন ধরে যে সিরিয়াল আমরা দেখলাম, অর্থমন্ত্রী যে সিরিয়ালের মূল নায়িকা, তাতে 20 লক্ষ কোটি টাকার সবকটা শূন্য আছে, শুধু 2টা নেই। 2 বাদে আর সমস্ত কটা সংখ্যা আছে। বলতে পারবে সরকার, যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনি নির্দিষ্ট করে বলুন 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা হচ্ছে, এর জন্য সরকারি কোষাগার থেকে কত অর্থ ব্যয় করা হচ্ছে সেই হিসেবটা আপনি দিন। অর্থমন্ত্রী কি বলছেন? ওই হিসাবটা খুব জটিল, অত বড় হিসেব এক্ষুনি আমি দিতে পারবো না। অর্থাৎ অর্থমন্ত্রীও জানেন যে আসলে রাজকোষ থেকে কোনো অর্থ যাবে না। আমরা এর চাইতে অনেক সহজ হিসেব বলেছিলাম। অসত্যের রাস্তায় প্রধানমন্ত্রীকে হাঁটতে হতো না, ধোঁকাবাজির রাস্তায় প্রধানমন্ত্রীকে হাঁটতে হতো না। আমাদেরও লজ্জা করে দেশের প্রধানমন্ত্রী ধোঁকাবাজ, এটা দেশের মানুষের মুখে মুখে এখন ঘুরছে। আরে তিনি তো প্রধানমন্ত্রী নির্বাচিত, গোটা দেশের মানুষ তাকে এখন বলছে ধোঁকাবাজ। আমাদেরও শুনতে ভালো লাগছে না। আমরা সোজা কথা তো বলেছিলাম, আপনি ক্যাশ ট্রান্সফার করুন, চাহিদা বাড়ান। চাহিদা যদি আপনি বাড়ান তাহলে এমনিতেই উৎপাদন ক্ষেত্র তারা চাঙ্গা হয়ে উঠবে। সমস্যাটা বিক্রির, সমস্যাটা উৎপাদনের নয়। আমরা বলেছিলাম যে সবাইকে আপনি খাদ্যশস্য দিন 35 কেজি, আর পালস অর্থাৎ ডাল এইটা আপনি দিন মাথা পিছু 1 কেজি, আর রাজ্য সরকারগুলো দিক 5 কেজি চাল অথবা গম, আর ডাল দিক 1 কেজি, তাহলে মোট 10 কেজি। এইটাই যদি আপনি লকডাউনের প্রথম সপ্তাহ থেকে শুরু করতেন তাহলে গোটা দেশে এত লোক অনাহারে থাকতো? সেই কাজটা আপনি শুরু করলেন এপ্রিল মাসের 3য় সপ্তাহে গিয়ে। লকডাউন ঘোষণা করেছেন আপনি 24শে মার্চ, আর এই কাজটা শুরু করতে আপনার লেগে গেল 22শে এপ্রিল। কেন? আজকে এই অবস্থা হতো পরিযায়ী শ্রমিকদের। এবং কত বড় অসত্য কথা বলেছেন। ওই যে PM কেয়ার ফান্ড বলে একটা ফান্ড করেছে আমাদের দেশে, ন্যাশনাল রিলিফ ফান্ড, এ চিরদিন সবাই জানে। PM ন্যাশনাল রিলিফ ফান্ড এমন একটা ফান্ড বানিয়েছেন যে ফান্ডটা পার্লামেন্টে অডিট হবে না, CAG যার অডিট করতে পারবে না। অর্থাৎ কে টাকা দিচ্ছে আর কোথায় টাকা খরচা করছে আর কে টাকা চুরি করলো এ কারুর দেখার অধিকার থাকবে না। অথচ আপনি সমস্ত কটা পাবলিক সেক্টরকে দিয়ে সেখানে পয়সা দেওয়াচ্ছেন। যে রেল 50 টাকা করে অতিরিক্ত, মানে এ লুটের সময় কালোবাজারিদের চাইতেও অপরাধ করছে সরকার। মানুষ যখন বিপদে তখন কালোবাজারিরা সক্রিয় হয়, কম দামের জিনিস সঠিক দামে না বেচে তারা দাম বাড়িয়ে চড়া হারে বিক্রি করে।
একই কাজ করছে রেল। এখন ট্রেনের টিকিট ব্ল্যাক হচ্ছে, আজকে কিনছেন 1300, কালকে কিনছেন 2600, আজকে কিনছেন 1600, কালকে কিনছেন 2300। এ তো ব্ল্যাকারদের, কালোবাজারির ভূমিকায় নেমেছে রেল। আর 150 কোটি টাকা পিএম কেয়ারে তারা দিয়েছে। এই 150 কোটি টাকা দিয়ে আপনি ফেরত আনতে পারতেন না? পরিযায়ী শ্রমিকদের বা ভিন রাজ্যে অন্য কাজে আটকে গিয়ে, জরুরি কাজে আটকে গিয়ে যে মানুষরা বিপদের মধ্যে আছে তাদের? কোন রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে কত অর্থ আপনি নিয়েছেন পিএম কেয়ার ফান্ডে? এখন 20 লক্ষ কোটি টাকার গল্প সবাই বুঝে গেছে। আসলে কোভিডকে ব্যবহার করে যেমন সংকটে পড়লে কালোবাজারিরা রাস্তায় নামে, কালোবাজারিরা মানুষকে লুট করবার জন্য শকুনের মতো ঘোরে, তেমনি আপনার সরকার ঘুরছিল আমার দেশের কয়লা লুট করাবে, আমার দেশের ব্যাংক লুট করাবে, আমার দেশের খনিজ পদার্থ সব লুট করাবে, আমার দেশের পাবলিক সেক্টর সব লুট করাবে। কালোবাজারিদের সঙ্গে কোনো তফাৎ নেই, শকুনের মতো ঘুরছিল এই সরকার। এই ফাঁকে কয়লা বেচে দাও, আবার বলছেন কি স্বনির্ভর। ডিফেন্সে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেইটা 49 থেকে 73 না 74% নিয়ে যাওয়াটা স্বনির্ভর? বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল অর্থনীতি তৈরি করা, সেটাকে স্বনির্ভর অর্থনীতি বলে? স্বনির্ভরতার নতুন সংজ্ঞা শেখাচ্ছেন দেশের মানুষকে প্রধানমন্ত্রী। অর্থনীতির নতুন সংজ্ঞা আনছেন আপনি। কিসের জন্য আমাদের দেশের এয়ারপোর্ট আপনি বেচবেন? তার সঙ্গে কোভিডের সংকটের কি সম্পর্ক? উত্তর দিন প্রধানমন্ত্রী। যে দেশের 6টা এয়ারপোর্ট বেচবেন আপনি ঠিক করেছেন, দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা আপনি বেচবেন ঠিক করেছেন, দেশের কয়লা খনি আপনি বেচবেন ঠিক করেছেন, দেশের ম্যাঙ্গানিজ আপনি বেচবেন ঠিক করেছেন। কেন? কিসের জন্য? এর সঙ্গে কোভিড রিলেটেড বা কোভিড সংক্রান্ত মানুষের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের কি সম্পর্ক? অর্থমন্ত্রী যে বক্তৃতা করলেন আর কৃষকের কাছ থেকে বললেন ন্যায্য মূল্যে ফসল কিনবেন। এই বছরের বাজেটের দিকে তাকান, এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস যাকে বলে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার বাজেটে বরাদ্দ করে কৃষকদের কাছ থেকে সঠিক মূল্যে তারা ধান, চাল, পাট, আখ ইত্যাদি নানান জিনিস কেনে, যাতে কৃষকরা উপকৃত হয় আর দেশের মধ্যে সেই জিনিসগুলো মানুষও কম দামে পায় অথবা সঠিক দামে পায়, কালোবাজারিদের হাতে গোটা বাজারটা না যায়। 2018-19 সালে ছিল 1,70,000 কোটি টাকা বরাদ্দ এমএসপি তার জন্য। সেইটা এই বছর বাজেটে কমিয়ে করেছেন 1,10,000 কোটি টাকা। আর এখন বলছেন আমি 70,000 কোটি টাকার খাদ্যশস্য কিনেছি। কবে কিনেছেন বললেন না তো অর্থমন্ত্রী? এই লকডাউন পিরিয়ডে নাকি গত বছরের বাজেটে? 1,10,000-এ নামিয়েছেন 1,70,000 কোটির থেকে, অর্থাৎ 70,000 কোটি কমিয়েছেন এবছরে। আপনি অন্তত সেই 70,000 কোটিটা বাড়াতে পারতেন। 1 পয়সা বাড়ানো তো দূরের কথা, এখন আমাদের সন্দেহ হচ্ছে এই 1,10,000 কোটি টাকাও কৃষকের ফসল কেনবার জন্য তারা খরচা করবে না, এই 74,000 কোটি টাকাতেই আটকে থাকবে। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখলাম এক্সপোর্টের জন্য সব দ্বার খুলে দেওয়া হলো। আমাদের দেশে কিছু জিনিস আমরা ইম্পোর্ট করতে দিই না, এক্সপোর্ট করতে দিই না। আজকে WTO রেজিমেও জানিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন সময় WTOর যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমাদের নেগোসিয়েশন করতে হয়। যেমন ধরুন আমার দেশ থেকে যদি চিনি আমি যথেচ্ছ পরিমাণ রপ্তানি করতে দিই, ইচ্ছে মতো আমার দেশে চিনি বিক্রি করলে 40 টাকা 45 টাকা, আর এই চিনিটা নিয়ে গিয়ে যখন লন্ডনের বাজারে ফেলবে তখন 1 পাউন্ড মানে 85 টাকা 87 টাকা, কখনো 90 টাকায় তো চলে যেতে পারে। তাহলে কোনো চিনি কলের মালিক
তিনি কি চাইবেন এই দেশের বাজারে তার চিনি বিক্রি করতে? সবটাই তো চলে যাবে তখন বিদেশের বাজারে। এই কারণেই আমরা ইচ্ছে মতো রপ্তানি করতে দিই না। আর আপনি এখন খুলে দিলেন এই রপ্তানির বাজারটা। ডেয়ারি মিল্ক রপ্তানি করবেন? আমাদের দেশ তো এখনই আমদানি করে। আমাদের দেশ ডেয়ারি প্রোডাক্ট আমদানি করে। গত বছর 2019-এর হিসেব অর্থমন্ত্রী সেই হিসেব দিয়েছেন, 1800 কোটি টাকারও বেশি ডেয়ারি প্রোডাক্ট আমদানি হয়েছে আমার দেশে। আর আমার দেশ রপ্তানি করবে? তার মানে কি? আমার দেশে যে দুধটা এখনো 35 টাকায় পাওয়া যায়, কি 40 টাকায় পাওয়া যায়, কি 30 টাকায় পাওয়া যায়, সেই দুধটা নিয়ে গিয়ে অন্য দেশের বাজারে ফেলবে বেশি দাম পেলে, তখন আমার দেশের মানুষের খাবারটা পাবে না। এই জন্যই আমাদের দেশে রপ্তানি আমদানির উপর নিষেধাজ্ঞা সরকারের অনুমতি নিয়ে করতে হয়। ওই পেঁয়াজে দেখলেন ফাটকা বাজারিদের হাতে, কালোবাজারিদের হাতে বাজার ছেড়ে দিলে কি হয়, পেঁয়াজের দাম দিয়ে দেখলেন না যে ফাটকা কারবারিদের হাতে পেঁয়াজের দাম ছেড়ে দেওয়ার পর পেঁয়াজের দাম কোথায় চলে গেল? পেঁয়াজের কেনা তো দূরের কথা, তখন বাজারে কথা চালু হয়ে গেল যে কেউ পেঁয়াজ কিনতে তো পারছেই না। কোনো একজন গ্রাহক তিনি নাকি দোকানিকে গিয়ে বলেছেন, ভাই পেঁয়াজ কত করে? তখন দোকানি তাকে পাল্টা জিজ্ঞাসা করেছে, কিনবেন না পেঁয়াজের সাথে সেলফি তুলবেন, কোনটার দাম বলবো? ফাটকা কারবারিরা এক মাসে পেঁয়াজের থেকে কয়েক হাজার কোটি টাকা লুটে নিয়ে চলে গেল, আর আপনার সরকার নীরব দর্শক। একদিকে পেঁয়াজের দাম চলে গেল 150 টাকা, আর সেই সময় নাগপুরে পেঁয়াজের দাম না পেয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে বসে থাকলো পেঁয়াজ চাষিরা। অর্থাৎ পেঁয়াজ চাষি দাম পাচ্ছে না, আর এত দাম আপনি কিনতে পারছেন না, মাঝের পয়সা লুটে পুটে নিয়ে চলে যাচ্ছে কালোবাজারি, ফাটকা কারবারি। এই 3 দিনের যে সিরিয়াল চললো, অর্থমন্ত্রী যার নায়িকা, আসল প্রডিউসার তো প্রধানমন্ত্রী। এই 3 দিনের সিরিয়ালের, 4 দিনের সিরিয়ালের ঘোষণা করে দিলেন এবার সরাসরি ফাটকা কারবারি, কালোবাজারি তাদের হাতে তুলে দিচ্ছি আমি বাজার। এর সঙ্গে কোভিড সংক্রমণ জনিত অর্থনীতির সংকটের কি সম্পর্ক এই ঘোষণাগুলোর সাথে বলতে পারেন? বিদ্যুৎ ক্ষেত্র আপনি বেচে দেবেন, বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বন্টন গোটাটা আপনি বেসরকারি হাতে দিয়ে দেবেন। এর সঙ্গে কোভিড সংকট জনিত অর্থনীতির সম্পর্ক কোথায় বলতে পারেন অর্থমন্ত্রী? 3 দিন ধরে আপনি দেশের মানুষকে 1 ঘন্টা 1 ঘন্টা করে বসিয়ে রেখে দিলেন এবং অসংখ্য অসত্য কথা বলে গেলেন। আমাদের দেশে গত বছর 190 লক্ষ কোটি টাকা ছিল আমাদের জিডিপি, এবছর 210 লক্ষ কোটি টাকা হওয়ার কথা। কি দাঁড়াবে আমি জানি না। তার 10% দরকার নেই, আপনি 5% অর্থনীতিতে, যাকে পরিভাষায় বলে স্টিমিউলাস, সেই হিসেবে আপনি দিতেন। এর 5% যদি আপনি 5-6 লক্ষ কোটি টাকা আপনি যদি দিতে পারতেন চাহিদা বাড়ানোর জন্য, মানুষের কাছে সরাসরি ক্যাশ ট্রান্সফার আপনি যদি করতে পারতেন, আর একই সঙ্গে আপনি যদি ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প তাদের জন্য কার্যকরী প্যাকেজ তৈরি করতেন। এইরকম প্যাকেজ নয় যে প্যাকেজে কেউ তার থেকে মুনাফা লুটতে পারবে না, 100 কোটি টাকার বেশি টার্নওভার যাদের, তাদের কথা ছেড়ে দিয়ে। ওই তো 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, সেই প্যাকেজের লাইনের 1 নম্বর নাম আম্বানি, 2 নম্বর নাম আদানি, এরাই তো এই প্যাকেজ থেকে যা তোলবার তুলবে। আপনি কোথায় কৃষকদের আবার ঋণ দেবেন বলছেন? আগের কৃষি ঋণটা তো মকুব করলেন না। অথচ এই ঠিক কোভিড সংকট শুরু হয়ে গেছে তখন, সেই সময়তে আপনি 68,000 কোটি টাকা এনপিএ ঘোষণা করে দিলেন।
তার মধ্যে কয়েকজন নয় বাইরে পালিয়ে আছে, যদিও আপনাদের সাহায্য ছাড়া এরা কেউ বাইরে পালাতে পারতো না। আপনার মেহুল ভাইও পালাতে পারতো না, আপনার মালিয়া ভাইও পালাতে পারতো না। তো রামদেব বাবা তো এখানে বসে আছেন, অনিল আম্বানি তো এখানে বসে আছেন, এদের গ্রেপ্তার করছেন না কেন? আমার জেলার মথুরাপুরের কোনো যুবক, তিনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে একটা অটো কেনেন আর 3টে কিস্তি না দিতে পারেন, অথবা ডায়মন্ড হারবারের কোনো যুবক তিনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে একটা টোটো কেনেন, 3টে কিস্তি না দিতে পারেন, তাহলে ব্যাংক তার টোটো টেনে নিয়ে চলে যায়, তার বিরুদ্ধে ব্যাংক মামলা করে, তাকে হাজতবাস করতে হয়। আর ব্যাংকের টাকা মেরে আম্বানি ভাইরা প্রধানমন্ত্রীর সঙ্গে একজন প্রাতরাশ সারেন, আর একজন তার সঙ্গে লাঞ্চ সারেন। এই দ্বিচারিতা চলবে? আর দেশের মানুষকে এইসব ভুলিয়ে দেওয়ার জন্য নানান সাম্প্রদায়িক কথা আপনি সামনের সারিতে আনবার চেষ্টা করছেন, গোটা দেশ বেছে দিয়ে। এই জন্যে আমরা বিশেষ করে বামপন্থীরা বরাবর এই দাবি তুলেছি, এখন অন্যান্য পার্টির পক্ষ থেকেও এই দাবি তোলা হচ্ছে, দেশের মানুষের পক্ষ থেকেও এই দাবি উঠে আসছে অত্যন্ত গুরুত্ব দিয়ে, যে মানুষের হাতে ক্যাশ ট্রান্সফার করুন, 1, 2 মানুষের কাছে খাবার পৌঁছন, 3 পরিযায়ী শ্রমিকদের বিনা অর্থে নিয়ে আসুন, 4 আমাদের দেশে কার্যত এখনো পর্যন্ত পৃথিবীর সবচাইতে কম টেস্ট যে সব দেশে হচ্ছে তার মধ্যে আমরা আছি। ইতিমধ্যেই কিন্তু আমরা চীনকে ছাড়িয়ে গেছি। আমার দেশের মধ্যে, আমার দেশের ব্যবস্থাকে কাজে লাগিয়ে কেরালা যদি সংক্রমণ রুখে দিতে পারে, মানুষের মৃত্যু মিছিল আটকে দিতে পারে, তাহলে কেন তা গোটা ভারতবর্ষে করা হচ্ছে না? যে গুজরাটকে প্রধানমন্ত্রী তার মডেল বলেন, সেই গুজরাটে এত সংক্রমণ কেন? মহারাষ্ট্রে কেন আমরা সংক্রমণ আটকাতে পারছি না? কেন পশ্চিমবাংলা কেরালা মডেল তার থেকে শিক্ষা গ্রহণ করছে না? এবং বামপন্থীরা এই বিকল্প এই সংকটের মোকাবিলায়, এমনকি পুঁজিপতি দেশ, যা পুঁজিপতি দেশ স্বর্গরাজ্য আমেরিকা, এখন ট্রাম্প মাথা খারাপ হয়ে গেছে, সামনেও নির্বাচন, 1 লক্ষ লোক দুঃখের কথা মৃত্যু মুখে পতিত হচ্ছে। 8ই মার্চ তিনি বক্তৃতা করেছিলেন, যখন বলা হয়েছিল তাকে হুয়ের পক্ষ থেকে যে সতর্ক হন, সতর্ক হন এবং সতর্ক হন, তিনি টুইট করেছিলেন তার পাল্টা, আমেরিকাতে এমনি 27,000 লোক প্রতি বছর ফ্লুতে মারা যায়, এখন অবধি সবে তো 5-7 হাজার লোক মরেছে, ও নিয়ে আমার সরকার কোনো চিন্তিত নই। এখন যখন 1 লক্ষ ছুতে যাচ্ছে, এখন হুয়ের ঘাড়ে, কখনো চীনের ঘাড়ে বন্দুক রেখে আপনি পার পাওয়ার চেষ্টা করছেন। আপনি চীনের কাছ থেকে শিখলেন না কেন? আপনি তার পাশের দেশ দক্ষিণ কোরিয়ার থেকে শিখলেন না কেন? যে ভিয়েতনাম একসময় বোম মেরে তছনছ করে দিয়েছিল আমেরিকা, সেই ভিয়েতনামের থেকে তো শিখতে পারতেন। আজকে পুঁজিবাদের উন্নত যে দেশগুলো আছে তারা পর্যন্ত এই অতিমারি ঠেকাতে ব্যর্থ, আর পৃথিবী জুড়ে সাফল্যের সঙ্গে এই কাজটা করতে পারছে কমিউনিস্টরা। কেন? একটাই কারণ, আমরা মনে করি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এগুলো মানুষের মৌলিক অধিকার। পাবলিক হেলথ সিস্টেম যদি তৈরি না করা যায়, তাহলে কখনো এই ধরনের অতিমারি, মহামারী কোনোটাই আটকানো সম্ভব নয়। কেবলমাত্র হাসপাতালের গেট বানালে হয় না, হাসপাতাল রং করলে হয় না, হাসপাতালের 2টো বিল্ডিং বানালে হয় না। আমাদের মতো দেশে মডেল হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আটকাও, রোগটা যাতে না হতে পারে। রোগ হলে চিকিৎসা করবার খরচ অনেক বেশি। একটা মানুষের যদি প্যানক্রিয়াসে কোনো সংক্রমণ হয়, যদি প্যানক্রিয়াটাইটিস হয়, তার চিকিৎসা করতে লক্ষ লক্ষ টাকা খরচা হয়। আর সেই মানুষকে যদি স্বাস্থ্যবিধি আমি শেখাতে পারি, স্বাস্থ্যবিধি মেনে চলাটা কত গুরুত্বপূর্ণ বোঝাতে পারি, তাহলে তিনি এই রোগের মুখোমুখি কখনোই হবেন না।
সামান্য কয়েকটা টাকা খরচা করে এই স্বাস্থ্যবিধিগুলো যাতে সবাই মেনে চলে, তার জন্য পাবলিক হেলথ সিস্টেম তৈরি করতে হয়। এই মুহূর্তে পশ্চিমবাংলার চেহারা, কোনো সাধারণ লোকের চিকিৎসা আপনি পাবেন? আমি জানি কোনো চিকিৎসা না পেয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে আমার পরিচিত অন্তত 10 জন দুঃখজনকভাবে। আমি নিজে চেষ্টা করে কোনো হাসপাতালে তাদের ভর্তি করতে পারিনি। সারা দিন ধরে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন, অন্য কোনো রোগের চিকিৎসা হচ্ছে না। হাসপাতালের ওপিডিগুলো বন্ধ করে রেখে দিয়েছেন। কবে ফিরে আসবে নর্মালসি? তার সঙ্গে রাজ্য সরকারের তথ্য গোপনের খেলা। কে যে মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছে যে সংখ্যা কমিয়ে দেখালে ফার্স্ট? আরে এটা কি স্কুলের ডান্ডাগুলির রেস হচ্ছে যে আপনাকে প্রথম হতে হবে? আরে আমেরিকা, স্পেন শুয়ে পড়ছে, ইটালি শুয়ে পড়ছে, ব্রিটেন শুয়ে পড়ছে, জার্মান শুয়ে পড়ছে, আপনি কে? কে বুঝিয়েছে আপনাকে? এখন বুঝেছেন, এইসব করতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে, এখন আর উনি প্রেসের সামনে আসছেন না। 200 কোটি টাকা দিয়ে এই অতিমারির আপনি মোকাবিলা করবেন? কেরালা 3.5 কোটির দেশ, 20,000 কোটি টাকা এর জন্য বরাদ্দ করেছে। আর আপনার পুলিশ এখনো এই লকডাউনের সময়তেও থানা থেকে ক্লাবকে চেক দিচ্ছে, আর ওদিকে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য আপনার সরকার ব্যয় করতে পারছে না। ডাক্তারদের, চিকিৎসা কর্মীদের, স্বাস্থ্যকর্মীদের, সাফাই কর্মীদের, অ্যাম্বুলেন্স চালকদের পিপিই দিতে পারছে না। প্রথম দিকে তো রেইনকোট পরিয়ে নামিয়ে দিয়েছিলেন। আরে কাঠফাটা রোদে রেইনকোট পরানোর বুদ্ধি কে দিল আপনাকে মুখ্যমন্ত্রী? খুঁজে বার করুন তাকে। এত বড় অপরাধ করলেন, এবং যদি আমাদের ডাক্তাররা সুস্থ না থাকেন, নার্সরা যদি সুস্থ না থাকেন, সাফাই কর্মীরা যদি সুস্থ না থাকেন, অ্যাম্বুলেন্স চালক যদি সুস্থ না থাকেন, কে আমাদের চিকিৎসা করবে? কে মুখ্যমন্ত্রী অসুস্থ হলে চিকিৎসা করবে? তাদের কথা ভাবলেন না? ছেঁড়া রেনকোট পরিয়ে বাজারে নামিয়ে দিলেন। যে অপরাধ করেছেন করেছেন। আমরা এখনো বলছি, সবার আগে এদের সুরক্ষার ব্যবস্থা করুন, ক্লাবকে টাকা দেওয়া বন্ধ করুন। 200 কোটি টাকা দিয়ে কিছু হবে না, 2000 কোটি টাকা দিয়েও কিছু হবে না। কেরালা 3.5 কোটির দেশ, সেই রাজ্য যদি 20,000 কোটি টাকা বরাদ্দ করতে পারে কোভিড মোকাবিলার জন্য, আমাদের 9.5 কোটি 10 কোটি মানুষের রাজ্য, তাহলে সেই হিসেব অনুযায়ী আমাদের কত বরাদ্দ করা উচিত মুখ্যমন্ত্রী ভাবুন। আর ওই 200 কোটি টাকার অর্ধেকের বেশি তো খরচা আছে ভোট কুশলীর বুদ্ধিতে আপনার টেলিভিশনে বিজ্ঞাপন দেখাতে। লোককে বলছেন শারীরিক দূরত্ব রাখো, আর নিজে 60টা ক্যামেরা নিয়ে ঘুরছেন, গোল গোল দাগ কাটছেন, আর তার বিজ্ঞাপন হচ্ছে। এই 200 কোটির কত টাকা বিজ্ঞাপনে খরচা হয়েছে হিসেব দিন আপনি। সিএম রিলিফ ফান্ডে মানুষ টাকা দিলেন, কত টাকা কোভিডের জন্য খরচা হয়েছে আর কত টাকা আপনার বিজ্ঞাপন করতে খরচা হয়েছে বলুন। কেন্দ্রীয় সরকার 5 কেজি চাল দিয়েছে, 1 কেজি ডাল দিয়েছে। আপনার সরকারের 5 কেজি চাল 1 কেজি ডাল দেওয়ার কথা, অর্থাৎ 10 কেজি চাল এবং 2 কেজি ডাল মাথাপিছু পাওয়ার কথা। পাচ্ছে? কেন রেশন ডিলারের বাড়ি আক্রান্ত হচ্ছে? কেন আপনার পঞ্চায়েতের প্রধান পালাতে বাধ্য হচ্ছে? কারা লুটপাট করছে আপনি জানেন না? ও সচিব পাল্টে হবে? কে চুরি করছে আপনি জানেন না? আর এই 3-4 মাস একটু লুটপাট বন্ধ রাখতে বলুন না আপনার চালাদের। 3-4 মাস বাদে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তখন দেখা যাবে আবার আপনি লুট করবেন, আমরা লুটেরাদের আটকাবার চেষ্টা করব, তখন এসব লড়াই নিয়ে না আমরা ব্যস্ত থাকব। এখন তো বন্ধ করতে বলুন। আর তার সঙ্গে যেখানে পাচ্ছে আপনার ছবি ছাপছে। চাল পেল কি পেল না গুরুত্বপূর্ণ নয়, ছবি গেল কি গেল না বস্তায়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের দাবি, সব রেশন কার্ড দেখা যাবে না, রেশনের কুপন দিয়ে, ও কুপন তো তৃণমূলের পার্টি অফিসে গেছে, পয়সা দিয়ে বিক্রি হচ্ছে। ফলে রেশনের কুপন ব্যবস্থা বাতিল করুন।
আধার কার্ড, ভোটার কার্ড, যে 14টা বিষয় দিয়ে ভোট দিতে পারে এই দেশের মানুষ, সেই 14টা বিষয় নিয়ে যে রেশন কার্ডে যাবে তার নাম লিখে তাকে রেশন ব্যবস্থা চালু করতে হবে। তার জন্য 10 কেজি চাল অথবা গম এবং 2 কেজি ডাল মাথাপিছু দিতে হবে। সব কুপন টুপন বাতিল করুন। এই কুপন নিয়ে দুর্নীতি হচ্ছে, আপনার দলের লোকেরা এই কুপন পয়সা দিয়ে বিক্রি করছে। জানেন না আপনি? জানেন না আপনি রেশন দোকানের অর্ধেক মাল নামছে, অর্ধেক মাল গিয়ে আপনার প্রধানের ঘরে উঠছে, জেলা পরিষদের সভাধিপতির ঘরে উঠছে, অনেকেরই। এই মহামারীর সময় কালোবাজারি, ফাটকা কারবারি তাদের চোখ চকচক করে, আর আমরা দুঃখের কথা দেখছি আমাদের রাষ্ট্রের অঙ্গ যারা রাষ্ট্র চালানোর দায়িত্বে তাদের চোখ চকচক করছে। ফলে আমাদের সুনির্দিষ্টভাবে দাবি রাজ্য সরকারের কাছে, কোনো রেশন কার্ড, রেশন কুপন দেখা যাবে না। আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, যে 14টা বিষয় দিয়ে মানুষ ভোট দিতে পারে সেই 14টা বিষয় যে কোনো বিষয় দিলেই, দেখালেই তাকে 10 কেজি চাল, 2 কেজি ডাল মাথাপিছু দিতে হবে সব পরিবারকে। এক, আপনার বিজ্ঞাপন দেখানো বন্ধ করুন, পরীক্ষা আরও বাড়ান, ক্লাবকে টাকা দেওয়া বন্ধ রেখে সেই অর্থ কোভিড সংকট মোকাবিলার জন্য খরচ করুন। চিকিৎসক, নার্স, সাফাই কর্মী, অ্যাম্বুলেন্স, হাসপাতালে অন্যান্য কাজ যারা করছেন বা এই রোগীদের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের সুরক্ষার বন্দোবস্ত করুন। হ্যাঁ, আপনার সরকার অর্থ বরাদ্দ করুক, তার সঙ্গে একই সঙ্গে আমরাও এই দাবি জানাচ্ছি। 8 মাস ধরে জিএসটির যে রাজ্যগুলোর টাকা পাওনা, সেই টাকা কেন্দ্র সরকার দেয় না। ও কেরালাকেও দেয়নি, আপনাকেও দেয়নি। আমরা একমত, কিন্তু ওই টাকা দিলে আপনি আপনার বিজ্ঞাপন করবেন, তা তো হবে না। ওই টাকা দিলে আপনি ক্লাবগুলোকে, আপনার পেটোয়া ক্লাবগুলোকে দেবেন, তা তো হবে না। ফলে আপনার সরকারের কাজের মধ্যে স্বচ্ছতা আনতে হবে। আর কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি, এখন মানুষকে লকডাউনে রেখেছেন, আজকে এইমাত্র ঘোষণা হয়েছে 31শে মে পর্যন্ত লকডাউন চলবে। ফলে মানুষ বাড়ির অভ্যন্তরে থাকবে, আর মানুষকে বাড়িতে তালাবন্ধ করে রেখে দেশের কয়লা খনি, দেশের এয়ারপোর্ট, দেশের কোম্পানি সব বেচে দেবেন। এ চলতে পারে না। দরকার হলে লড়াই বাঁধবে, ঠিক হবে। মানুষ কোভিডে মরবে না না খেতে পেয়ে মরবে, কিন্তু লড়াই হবেই। এই আগামী 22 তারিখ বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো ডেকেছে, ডাক দিয়েছে লড়াইয়ের। 8 ঘন্টার জায়গায় সুযোগ বুঝে 12 ঘন্টা কাজ, শ্রমআইন বাতিল, মানুষ খেতে পাচ্ছে না তার বন্দোবস্ত করার উদ্যোগ নেই। শ্রমিক মজুরি পাচ্ছে না, কারখানা খোলবার পরেও মজুরি দিচ্ছে না। লকডাউন পিরিয়ডে মজুরি দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকার একটা নির্দেশ দিয়েই খালাস, না রাজ্য সরকার, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিচার ব্যবস্থা যত কম বলবো তত ভালো, তারাও বিচার দিচ্ছেন না। মামলা মোকদ্দমা আমরাও করেছি, দেখা যাক কি বলে। কিন্তু এদের মজুরি চাই। এই সব নিয়ে আগামী 22 তারিখে বিক্ষোভ হবে, অনশন হবে সকাল 10টা থেকে 5টা। ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেত মজুর সবাই বলেছেন আমরাও এই লড়াইতে আছি। মজুরি চাই, 100 দিনের জায়গায় 150 দিন কাজ চাই। রেশনের কার্ড বা কুপন নয়, সব মানুষের জন্য খাওয়ার চাই। পরিযায়ী শ্রমিককে বিনা ভাড়ায় ফেরত চাই। আরো বেশি করোনার পরীক্ষা চাই, অন্যান্য চিকিৎসার ব্যবস্থা চাই। আর যারাই ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েন না, তাদের সবার হাতে 7,500 টাকা অবশ্যই পাঠাতে হবে, যাতে সামগ্রিকভাবে অর্থনীতির চাহিদা তৈরি হয়। এই কাজ এমনকি উন্নত পুঁজিবাদী দেশগুলোও করছে।
এই কাজ কানাডা করেছে, এই কাজ জার্মান করেছে, এই কাজ যেহেতু আপনার বন্ধু ট্রাম্প করেননি সেই জন্য আপনি করবেন না। ওই দেশেও এই ফাঁকে কতটা লুটে পুটে খায় তার মতলব করছে ওখানে বসে ট্রাম্প, আর এখানে বসে একই কাজ করছেন মোদিজি। ফলে এই অতিমারির সময় কালোবাজারিদের মতো ভূমিকা নেবেন না সরকারের কাছে আমাদের অনুরোধ। আপনারা যদি কালোবাজারিদের মতো শকুনের মতো ভাবেন এই সময় ভাগাড়ে মরা পড়েছে, ফলে আমার খাওয়ার জুটবে, লুটে পুটে নেব গোটা দেশকে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। লড়াই হবে, লড়াই বাঁধবে এবং চূড়ান্ত লড়াইয়ের দিকে দেশ যাবে। মানুষ বিপদে, মানুষ রক্ষা করবার জন্য মানুষ আপনারা ভোট পেয়েছেন, আপনাদের মানুষ সরকারে এনেছে। সেই মানুষের মৃতদেহ দেখে উল্লাস করবার জন্য আপনাকে প্রধানমন্ত্রী করা হয়নি, দেশের সরকার তৈরি করা হয়নি, রাজ্যের সরকারও তৈরি করা হয়নি। ফলে আমাকে এখানে আপনারা বলবার সুযোগ দিয়েছেন, সেই সুযোগে আমি এই সমস্ত কথাগুলো আপনাদের সামনে রাখলাম। আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন। আপনারাও সবাই খুবই বিপদের মধ্যে আছেন, আপনারাও সবাই অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত, আপনারা মানসিক দিক থেকে খুবই ক্লিষ্ট আছেন। বহু মানুষ যারা বিভিন্ন রাজ্যে আটকে আছেন তাদেরও অনেকে হয়তো শুনছেন। এর মধ্যেই আমি দেখতে পাচ্ছি আমার অন্য ফোনে অনেক ফোন আসছেন, বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিক, তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন ট্রেনের কিছু ব্যবস্থা হলো কিনা, অন্য কোনো ব্যবস্থা হলো কিনা। ফলে আপনারাও সবাই ভালো থাকার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। লকডাউনের বিধি আমাদের মানতে হবে, কিন্তু বিধি মেনেই আমাদের আন্দোলন চলতে হবে। কারণ কোনো সরকার তারা মনে করছে যে এখন শকুনের মতো তাদের অবস্থা হয়েছে, এই সময় কালোবাজারি করে দেশটা লুটে পুটে খেয়ে নি, এই সময় মানুষ বিপদে আছে, মানুষকে ঘরের মধ্যে তালাবন্দি করে রেখেছি, বড় আন্দোলন করতে পারবে না। তাই এই ফাঁকে দেশ লুটি, আমরা সেই লুটেরাদের বিরুদ্ধে। সেই জন্যেই আপনারা, বিশেষ করে যুব প্রজন্ম, আপনাদের হাতেই দেশ, আপনারাই এই ভারতবর্ষে বেঁচে থাকবেন আগামী 40টা বছর, আপনারাই এই ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষ চালাবেন। ফলে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য আপনারা নিশ্চয়ই সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই কালোবাজারি সরকার তাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবেন, এই আমার আবেদন। আপনারা অনেকক্ষণ ধরে আমার কথা শুনলেন, তার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।